আসসালামু আলাইকুম। আজকে আমরা জানার চেষ্টা করব যে কিভাবে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটা মেজার করা হয় এবং এর পিছনে বায়োকেমিস্ট্রিটা কী এবং ফিজিওলজিটা কী, একটা স্টেপ কীভাবে আমাদের গ্লুকোজটা অ্যাকুরেটলি আমাদের হাতে পৌঁছে দেয় সেটা আমরা আজকে জানার চেষ্টা করব। আমরা দেখে থাকি আমাদের বৃদ্ধ আত্মীয় স্বজন বা যাদের ডায়াবেটিক আছে অলরেডি, তারা জেনারেলি একটা ছোট মেশিন এবং স্ট্রিপের সাহায্যে প্রতিনিয়ত তাদের ব্লাড গ্লুকোজগুলো মেজার করে। এখন এই মেজারমেন্টটা কিভাবে হয় আমি আজকে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ব্লাড গ্লুকোজ বলতে আমরা বুঝি একটা নির্দিষ্ট সময়, এটা সার্টেন টাইমে আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণটাকে আমরা ব্লাড গ্লুকোজ বলে থাকি। দুইভাবে এটা মেজার করা হয়, 12 আওয়ার ফাস্টিংয়ের পরে, যেটাকে আমরা ফাস্টিং সুগার লেভেল বলি। আর আরেকটা ওয়ে আছে যেটা আমাদের র্যান্ডমলি এনি টাইমে আমাদের গ্লুকোজটা মেজার করা হয়, যেটাকে আমরা র্যান্ডম ব্লাড সুগার লেভেলও বলে থাকি। ব্লাড সুগার মেজার করার জন্য আমরা দুইটা একক ইউজ করি বা ইউনিট ইউজ করি। একটা মিলিগ্রাম পার ডেসিলিটার আর একটা মিলিমোল পার লিটার। মিলিগ্রাম পার ডেসিলিটার এটা মূলত ইউএসএ এবং কিছু অল্প সংখ্যক কিছু দেশে এটা ব্যবহার করা হয়। আর মিলিমোল পার লিটার যেটা আমাদের দেশ বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন কান্ট্রিজ এবং ইউকে, কানাডা, ইউরোপ এগুলোতে এই এককটা ব্যবহার করা হয়। এই মিলিগ্রাম পার ডেসিলিটার এবং মিলিমোল পার লিটারের মধ্যে একটা সম্পর্ক আছে, যেটা 1 মিলিমোল পার লিটার ইজ ইকুয়াল টু 18 মিলিগ্রাম পার ডেসিলিটার। এখন আমরা এই কনভার্সনটা কিভাবে হয় সেটা দেখার চেষ্টা করব। প্রথম বর্ষে ভর্তিকালীন আমার সুপারভাইজার, যিনি এখন বর্তমানে, উনি ক্লাসে আমাদেরকে এই কোশ্চেনটা করছিলেন। তখন হয়তো বা আমরা অনেকেই পারিনি, সেজন্য আমি এখন ভিডিওটা তৈরি করার সময় সে কথাটা আমার মনে পড়লো, তাই আমি ভাবলাম আপনাদের সাথে সেটা শেয়ার করে দেখি। তাহলে হয়তো বা আপনারাও এই সলভটা করতে পারবেন যে কীভাবে আমরা একটা একক থেকে, ইউএসএ ডিফাইন্ড একক থেকে আমরা বা এশিয়ান একক থেকে কীভাবে অন্য এককে যাব। গ্লুকোজের ভর 180 এবং এখানে ঘনমাত্রা ইজ ইকুয়াল টু আমরা জানি N/V, অর্থাৎ এখানে মিলিমোল পার লিটার এককে দেওয়া আছে। সো আমরা এখন এই ট্রান্সফরমেশনটা করার চেষ্টা করব। সো প্রথমে আমি এখানে দেখতে পাচ্ছি 1 মিলিমোল পার লিটার দেওয়া আছে। এটাকে আমরা এখন যদি মিলিমোলটাকে আমি যদি 1000 দ্বারা ভাগ করি, তাহলে সেটা হয়ে যাবে আমাদের মৌলে চলে আসবে। এখন হয়ে গেল মোল পার লিটার এককে। এখন এই মোল পার লিটার এককে আমি মিলিগ্রামে নিতে হলে আমি যদি প্রথমে মোলটাকে 180 দ্বারা আণবিক ভর দ্বারা গুণ করে থাকি, তাহলে সেটা চলে যাবে গ্রামে। গ্রামটাকে আবার যদি আমি 1000 দ্বারা গুণ করি, এই যে এখানে 1000 দ্বারা গুণ করলাম, সেটা হয়ে গেলে এখন মিলিগ্রাম। তাহলে এখন এককটা হয়ে দাঁড়ালো আমাদের মিলিগ্রাম পার লিটার। এখন উপরে 1000 এবং নিচের 1000টা যদি আমি কেটে দেই, তাহলে আমি এটা পাই 180/L, অর্থাৎ 180 মিলিগ্রাম পার লিটার। এখন 180 মিলিগ্রাম, এই লিটারটাকে যদি আমরা রিপ্লেস করতে চাই ডেসিলিটার দিয়ে, যেহেতু আমাদের ওখানে ডেসিলিটার ছিল, তাহলে আমরা জানি 1 লিটার ইকুয়াল টু 10 ডেসিলিটার, অর্থাৎ 10 ডেসিলিটার দিয়ে রিপ্লেস করলে আমরা এখানে মিলিগ্রাম পার ডেসিলিটারটা পেয়ে যাচ্ছি। এবং 180কে 10 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাই 18 মিলিগ্রাম পার ডেসিলিটার। এইভাবে কনভার্সনটা করা যায়। তাহলে এত কমপ্লেক্স কনভার্সনে না গিয়ে আমরা জাস্ট ইকুয়েশনটা মনে রাখলেই হবে যে 1 মিলিমোল ইজ ইকুয়াল টু 18 মিলিগ্রাম পার ডেসিলিটার। তাহলে কোথায় যদি আমাদের পয়েন্ট আকারে ভ্যালুগুলো থাকে মিলিমোল এককে, যদি 5 পয়েন্ট, বাংলাদেশে জেনারেলি এরকম হয়, 5 পয়েন্ট বলে, 6 পয়েন্ট বলে, ওগুলোকে জাস্ট 18 দ্বারা গুণ করলে আমরা মিলিগ্রাম পার ডেসিলিটার এককটা পেয়ে যাচ্ছি। তাহলে এখন আমরা গ্লুকোমিটারের মেকানিজমটা দেখার চেষ্টা করব। এখানে মূলত দুইটা এনজাইমেটিক পদ্ধতিতে এই কাজটা হয়ে থাকে। একটা হয় অক্সিডেজ, গ্লুকোজ অক্সিডেজ এনজাইম থাকবে, নতুবা গ্লুকোজ ডিহাইড্রোজিনেজ এনজাইমটা থাকবে। স্ট্রিপে ব্লাডটা দিলে স্ট্রিপের কোম্পানি বা ব্র্যান্ড অনুযায়ী এই দুইটার যে কোনো একটা হবে, দুইটা একসাথে হওয়ার পসিবিলিটি নাই। হয় গ্লুকোজ অক্সিডেজ নতুবা গ্লুকোজ ডিহাইড্রোজিনেজ এনজাইমের সাথে সে এনকাউন্টার করবে। যখনই সে গ্লুকোজ অক্সিডেজ এনজাইম দ্বারা সে এনকাউন্টার হবে গ্লুকোজটা, তখন সেটা অক্সিডেশন হয়ে গ্লুকোনিক অ্যাসিড এবং হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন করবে। এই হাইড্রোজেন পারঅক্সাইডটা দেখা যাবে যে এখানে একটা মিডিয়েটর থাকে, পটাশিয়াম ফেরিসায়ানেট, ওর সাথে রিঅ্যাক্ট করে সে ইলেকট্রিক্যাল কারেন্ট উৎপন্ন করবে, যেটা আমার
স্টিপে থাকা ইলেকট্রোডটা হচ্ছে ডিটেক্ট করতে পারবে। এক্ষেত্রে বলা বাহুল্য যে আমাদের এই ইলেকট্রিক্যাল যে কারেন্টটা আছে সেটা সমানুপাতিক হচ্ছে আমাদের ব্লাডে গ্লুকোজের পরিমাণ, অর্থাৎ যত বেশি আমার ইলেকট্রিক্যাল কারেন্ট পাবো আমরা বুঝতে পারবো যে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল তত বেশি। দ্বিতীয় ধরনের স্টিপের ক্ষেত্রে যখন আমরা ব্লাডটা স্টিপে টাচ করাই তখন হচ্ছে গ্লুকোজ ডিহাইড্রোজিনেজ এনজাইমের সাথে সাথে আরও একটা কোফ্যাক্টর এখানে কাজ করে, যেটা হচ্ছে PQQ অর্থাৎ পাইরোলো কুইনোলিন কুইনোন। এই পাইরোলিক কুইনোনের সাথে এখানে অক্সিডেশন রিয়াকশানটা ঘটে গ্লুকোজের, যেখানে হচ্ছে উৎপন্ন হয় হচ্ছে গ্লুকোল্যাকটন এবং হচ্ছে রিডিউসড PPQ। এই রিডিউসড PPQটা দেখা যাচ্ছে যে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি আমাদের ইলেকট্রিক্যাল কারেন্ট সাপ্লাই করে। এই ক্ষেত্রেও কথাটা সত্য যে এখানে ইলেকট্রোডের মধ্যে স্ট্রিপ যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইলেকট্রোড এই কারেন্টটা ডিরেক্ট করতে পারে। এবং এখানেও বলা বাহুল্য যে পরিমাণ আমার কারেন্টের স্ট্রেংথ বুঝতে হবে যে আমার ওই পরিমাণ গ্লুকোজ রয়েছে। কারেন্টের স্ট্রেংথ যত বেশি, পরিমাণ যত বেশি, বুঝতে হবে যে গ্লুকোজের পরিমাণও এখানে তত বেশি পরিমাণে রয়েছে। আর যদি কারেন্ট সাপ্লাই কম হয় তাহলে আমাদের বুঝতে হবে যে এখানে গ্লুকোজের পরিমাণ কম রয়েছে। এখন গ্লুকোজ লেভেল মেজার করার পরে আমরা কিভাবে রেজাল্ট ইন্টারপ্রিট করব সেটা বোঝার জন্য আমার ডিফারেন্ট রেঞ্জ বুঝতে হবে। এখানে দেখা যাচ্ছে নর্মাল ফাস্টিং অর্থাৎ 12 আওয়ার না খেয়ে থাকার পরে একজন সাধারণ ব্যক্তির গ্লুকোজ লেভেলটা হয় 3.9 থেকে 5.5 মিলিমোল পার লিটার, বা আমরা এটাকে পয়েন্ট বলে থাকি। আর এটাকে ওই 18 দ্বারা কনভার্সন রেশিও দ্বারা গুণ করলে 70 থেকে 99-তে সে চলে আসবে। এরপর ডায়াবেটিক অর্থাৎ যাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি রয়েছে তাদের ক্ষেত্রে হবে ফাস্টিং গ্লুকোজটা হবে 5.6 থেকে 6.9। এরও হচ্ছে কনভার্সন 100 থেকে 125। এক্ষেত্রে ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে আমাদের এই ফাস্টিং গ্লুকোজটা হচ্ছে 7-এর বেশি থাকে, অর্থাৎ 7-এর কম হবে না, 7-এর বেশি থাকবে এই ভ্যালুটা। এরপর একজন সুস্থ ব্যক্তি, নর্মাল ব্যক্তি হচ্ছে খাবার পরে 2 ঘন্টা পর্যন্ত তার ব্লাড গ্লুকোজ একটু হাই থাকবে, 7.8-এর নিচে থাকবে, কারণ আমরা মাত্র খাবারটা গ্রহণ করলাম। এছাড়াও যে ব্যক্তি হবে ডায়াবেটিস পেশেন্ট, সে যদি খাবার গ্রহণ করে তার ক্ষেত্রে হচ্ছে আমাদের গ্লুকোজ লেভেলটা অনেক বেশি, 11.1-এর উপর থাকবে, এর কম থাকবে না খাবার খাওয়ার পরপরই। গ্লুকোজ লেভেল ইন্টারপ্রিট করার জন্য আমরা আরও কিছু মডার্ন টেস্ট এক্ষেত্রে ইউজ করি। এর মধ্যে অন্যতম হচ্ছে HbA1c, ফ্রুক্টোসামিন টেস্ট, OGTT এবং CGM কন্টিনিউয়াস গ্লুকোজ মেজারমেন্ট সিস্টেম। HbA1cর ক্ষেত্রে হয় কি, সেটা হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকায় হচ্ছে 120 দিন যেহেতু সে বেঁচে থাকে লাইফ স্প্যান তার, তো ওই সময়টাতে সে যে পরিমাণ গ্লুকোজের সাথে সে অ্যাটাচ হয়, আমার ব্লাড গ্লুকোজ যদি বেশি থাকে তাহলে 120 দিন ধরে আমার RBC অবশ্যই বেশি পরিমাণ গ্লুকোজের সাথে তার এনকাউন্টার হবে, তাহলে তার HbA1c লেভেলটা তখন বেশি হবে। হ্যাঁ, তো এক্ষেত্রে 120 দিন পর্যন্ত আমরা একটা গড় মেজারমেন্ট হচ্ছে পেয়ে থাকি, যেটা হচ্ছে আমার একটা লোক ডায়াবেটিস আক্রান্ত হতে যাচ্ছে কিনা বা একজন ডায়াবেটিস আক্রান্ত রোগীর ট্রিটমেন্টের বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ হেল্প করে হচ্ছে এই HbA1c টেস্টটা। আর একটা হচ্ছে ফুক্টোজামিন, যেটা HbA1cর মতোই, তবে সেখানে RBCর বদলে অ্যালবুমিনের গায়ে লেগে থাকা গ্লুকোজের পরিমাণটা হিসেব করে 2 থেকে 3 উইকস পর্যন্ত ওই অ্যালবুমিনটা যে পরিমাণ গ্লুকোজের সাথে সে এনকাউন্টার হয়েছে বা গ্লুকোজ তার গায়ে লাগছে ওই 2-3 সপ্তাহ ধরে, সেটা। OGTTর ক্ষেত্রে আমরা 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত আমাদের গ্লুকোজ লেভেল কী পরিমাণে আপ অ্যান্ড ডাউন হয় বা কী পরিমাণে স্টেবল থাকে সেটা মেজার করে থাকি। ইভেন CGM যেটা কন্টিনিউয়াস সিস্টেম, সেটা হচ্ছে একদম রিয়েল টাইম, আমরা প্রতি মুহূর্তে আমার গ্লুকোজের আপডেট দিবে CGM সিস্টেম, এই জন্য এটাকে বলা হয় কন্টিনিউয়াস গ্লুকোজ মেজারমেন্ট সিস্টেম। এরপরে আমরা এখন একটা ভিডিও দেখব যেখানে হচ্ছে আমি 3টা অ্যানিম্যাল মডেলের গ্লুকোজ মাপ নিয়ে দেখাবো। একটা হচ্ছে নর্মাল, আর একটা হচ্ছে ডায়াবেটিক মডেল, যেটাকে আমি স্ট্রেপ্টোজোটিসিন ইনজেকশনের মাধ্যমে তাকে ডায়াবেটিক বানিয়েছিলাম। আর একটা হচ্ছে রেফারেন্স সিস্টেম, যেখানে আমরা একটা রেফারেন্স ড্রাগ হচ্ছে আমার মাইসকে খাওয়ানোর পরে 2-3 উইক পরে যে গ্লুকোজের পরিমাণটা সেটা মেজার করব। তো আর কথা না বাড়িয়ে আমরা হচ্ছে ভিডিওতে চলে যাই।
আর আপনারা যদি হচ্ছে আমার এরকম সায়েন্টিফিক ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে হচ্ছে আমাকে ইউটিউবে এবং ফেসবুকে ফলো রাখতে পারেন। সামনে হচ্ছে আমি অনেকগুলো ভিডিও তৈরি করে রাখছি, বাট আমার থিসিস সাবমিশনের ডেটটা কাছাকাছি চলে আসার কারণে এগুলো এখনও রেডি করতে পারে নাই। ইনশাল্লাহ কিছুদিন পর ওগুলা আপনারা দেখতে পাবেন। তাহলে ভিডিওটা শুরু করি আমরা। জন্য সেটা হচ্ছে গ্লুকোডক্টর অটো এবং এর স্পেসিফিকেশনটা হচ্ছে AGM 400 এবং স্টিপগুলোও হইতে হবে গ্লুকোডক্টর এবং AGM 400 এর। এই দুটো জিনিস সবসময় সেম থাকতে হবে এবং আমরা ল্যান্ডসেট হিসেবে ব্যবহার করি হচ্ছে মেডিরিয়ন এর ল্যান্ডসেটগুলো। এখন হচ্ছে আমরা গ্লুকোজের মাপটা নিব। ল্যান্ডসেট দিয়ে আমরা এখন লেজের টিপটা পাঞ্চার করলাম, দেন হচ্ছে মেশিনের স্টিপের যে অংশে ব্লাড দিতে হয় সেই অংশে আমরা ব্লাডটা দিলাম, এরপর রেজাল্টটা দেখতে পাবো। আমরা এখন দেখতে পাচ্ছি একটি সুস্থ ইঁদুরের নর্মাল ব্লাড গ্লুকোজ লেভেল। 3 দিন আগে আমি হচ্ছে ইন্টারপেরিটোনিয়াল বা আইপি ইঞ্জেকশনের মাধ্যমে আমার হচ্ছে অ্যানিমেল মডেলে ডায়াবেটিস ইনডিউস করছিলাম স্ট্রেপ্টোজোটোসিন নামক একটা কম্পাউন্ড ইউজ করে। সো আমি এরপরে আমরা যে রিডটা দেখব সেটা হবে আমার ডায়াবেটিস ইনডিউসড অ্যানিমাল মডেলের গ্লুকোজ রিড। সাধারণত ডায়াবেটিস ইনডিউস হওয়ার পরে ওদের গ্লুকোজ লেভেল 10-এর উপর 14-এর উপর চলে যায়। সো আমরা জেনারেলি 16-এর উপর যেসব ভ্যালু থাকে ওগুলোকে আমরা ডায়াবেটিস মডেল হিসেবে নিয়ে থাকি। যেমন এই মাইসটির আমরা গ্লুকোজ রিড দেখতে পাচ্ছি প্রায় 23 মিলিমোল পার ডেসিলিটার। ডায়াবেটিস ইন্ডাকশনের পর আমি প্রায় 3 উইক ধরে আমাদের রেফারেন্স কন্ট্রোল গ্রুপকে বাজারে পাওয়া আমাদের ডায়াবেটিক মেডিসিনগুলো দিয়ে ট্রিট করাছিলাম ওরালি। দেন দেখতে পাচ্ছি যে ওর ব্লাড গ্লুকোজ ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল প্রায় সিগনিফিক্যান্ট ভাবে হচ্ছে রিডিউস হয়েছে। তার মানে হচ্ছে আমার মেডিসিন যেটা আমি ইউজ করছিলাম এক্ষেত্রে সে খুব ভালোই এফেক্ট শো করতেছে এখানে।